গল্প হেনা ও সেরাফিনা। লেখক ইমন জুবায়ের। নভেরা এখন কোথায়? শূন্য ঘরে গুমড়ে ওঠে অভিমান। ঘর ভর্তি এপ্রিল মাসের ঝরঝরে রোদ। কাল রাতে অবশ্য জোর বৃষ্টি হয়েছিল। আজকের এই দিনে শরীরে সেসবের চিহ্নমাত্র নেই। বেলা ৩টের মতো বাজে। লেখার টেবিলে বসে আছে হাসনাত। টেবিলের ওপর বইপত্তর, অভিধান, লেখার খাতা সবই এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। তার মধ্যে হাসনাতের সদ্য প্রকাশিত বইটিও রয়েছে। আহ, সেরাফিনা। হাসনাত দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ওই উপন্যাসের জন্য জীবন এলোমেলো হয়ে গেল তার। বইটা চলল না, পুরো ফ্লপ। বইটা লিখতে গিয়ে নভেরাকেও হারালো হাসনাত। মাত্র ১ বছর আগে বিয়ে হয়েছিল। অনেক স্বপ্ন ছিল, সেসব স্বপ্ন এখন ধূলিস্মাত। প্রকাশনা জগতে হাসনাতের জানাশোনা ভালো। এবারের বইমেলায় গ্রন্থকীট প্রকাশন থেকে ছাপা হয়ে বেরোল ২৭২ পৃষ্ঠার উপন্যাসটি। বিক্রি তেমন হল না, তার উপর অনেক টাকা গচ্চা গেল। কি কারণে যেন পাঠক নতুন লেখকের বই কিনতে চায় না। অস্থির বোধ করে হাসনাত। কয়েকটা কাগজে বইয়ের বিজ্ঞাপন দিন। খামাখার ঋণ বাড়ল। কত স্বপ্ন ছিল সেরাফিনা মার্দির লাঞ্ছনার ইতিহাস তুলে ধরবে সচেতন পাঠকের কাছে। যে সেরাফিনা সম্বন্ধে ২ এপ্রিল ২০১১ দ্য ডেইলি স্টার লিখেছে, Serafina Mardi, the now deceased gang rape victim, took her life in protest at the settlement forced on her by her family, by community leaders and Shurshunipara Catholic Church in Godagoni উপজেলা। কেমন অবসন্ন বোধ করছে হাসনাত। আজকাল এমন হচ্ছে, মাথা ঝিমঝিম, রাতে ভালো ঘুম হয় না, চোখে ঝাপসা দেখে। পাঞ্জাবির চশমা মুছে নিল। পাঞ্জাবিটা গিফট করেছিল নভেরা। লেখালেখি করত বলেই হাসনাতের প্রতি ঝুঁকেছিল নভেরা। নইলে বাংলার তরুণ প্রভাষক কবি সাদেক সাইফের কি গভীর আকর্ষণ। ফর্সা, ঝাঁকড়া, জলদ গম্ভীর কণ্ঠস্বর। নভেরা বাংলা পড়াত, হাসনাত ইংরেজি। কলেজটি সায়েন্স ল্যাবরেটরির মোড়ে। কলেজ ছুটির পর দুজনে একসঙ্গে পাশাপাশি ফুটপাথের ওপর অনেকক্ষণ হাঁটত। কখনো মেঘ জমত আকাশে, ঝিরঝির বৃষ্টিতে হাঁটতে হাঁটতে পৌঁছে যেত লেকের ধারে ঝকঝকে কোনো রেস্তোরাঁয়। চা নিয়ে মুখোমুখি বসে থাকত। মানুষের জীবনে এমন সুখের দিনও আসে। নভেরারা থাকত কলা বাগানে। নভেরার বাবা খান মুহাম্মদ বজলুর রশিদ মৃধা সরকারি চাকরি করেছেন, রিটায়ার করেছেন, ভীষণ অমায়িক বৃদ্ধ। তিনজনে মিলে বৃষ্টির বিকেলে কত না চামড়ির আড্ডা হয়েছে। হাসনাত থাকত ভূতের গলি বড় ভাইয়ের সঙ্গে। বিয়েটা ঠিক হতেই ২ রুমের ছোট্ট বাড়ি নিল ঝিকাতলার মনেশ্বর রোডে, কলেজ কাছাকাছি হয় বলে। সেই বাড়ি এখন ফাঁকা, শুনশান করে। একা একা মন খারাপ আর অস্থিরতার মধ্যে কাগজের ওপর হিজিবিজি লেখার অভ্যেস আছে। হাসনাত গদ্যে সাবলীল, কবিতা তেমন আসে না, তবুও ভাবনাগুলি কখনো কখনো সাংকেতিক ভাষায় কবিতায় আশ্রয় পায়। আমি যার আশ্রয় থাকি, সে মাঝে মাঝে পাগল হয়ে যায়। তখন আমার চশমাটা যায় হারিয়ে, জানলা ভেঙে ঘরে ঢুকে বৈশাখী দানবের লেজ। আমি তার নুন মুখে চুমু খাই আশ্লেষে। কিংবা মোড়ের রেস্তোরাঁয় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকি। দেখি জনস্রোত, রাস্তার অথই জল ভাসছে। শহরটিও থই থই ভাসছে কালো জলে, যে জলে ভেসে যায় আমার স্বপ্ন, আমার জীবন, আমার আত্মা। ফোন বাজল। শাহানা। শাহানা ছোট বোন, মালিবাগ চৌধুরীপাড়া থাকে। ওর বড় মেয়েটা অসুস্থ। শাহানার স্বামী ফাটকা বাজারে লস করে লাপত্তা। কিছু টাকা ধার চায় শাহানা। হাসনাতের কাছে এখন টাকা নেই। ফোন অফ করে দিল হাসনাত। বইটা বের করতে অনেক টাকা বেরিয়ে গেল। শক্ত বোর্ড বাঁধাই, ঝকঝকে ছদ্ম, অফসেট কাগজ। যে বইটি সেরাফিনা মার্দির মৃত্যুর প্রতিবাদে আলোড়ন তুলবে, সেই বইটি দেখতে সাদামাটা হলে চলবে কেন? শাহানার মুখটি ভেবে গ্লানি বোধ করে হাসনাত। মৃতা সেরাফিনা মার্দির কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। এবছর ফেব্রুয়ারি মাসে শরীরে ৭৫% বর্ণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। আশ্চর্য, বইটা প্রকাশ পেল ওই মাসেই। একজন লেখক এর চেয়ে বেশি আর কি করতে পারে হেনা? বিয়ের পর নভেরাকে নিয়ে দিনাজপুর জেলার বিরল উপজেলায় বেড়াতে গেছিল হাসনাত। বিরল উপজেলাটি শালবন আর সাঁওতাল অধ্যুষিত। দুজনে শালবনে ঘুরে বেড়াত, ঘুরে ঘুরে দেখত সাঁওতাল পল্লী। সেই সময় পত্রিকায় বেরোল এক মার্মিক সংবাদ। রাজশাহীর গোদাগড়ি উপজেলায় এক সাঁওতাল কিশোরীকে সাঁওতাল যুবকরা গ্যাংরেপ করে। সেরাফিনা মার্দি নামে এক সাঁওতাল কিশোরী পরে আত্মহত্যা করে। নভেরা নারী সংগঠনের সঙ্গে জড়িত। খবরটা পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে। হাসনাত সান্ত্বনা দেয়। একদিন বিকেল, শালবনে ঘুরে বেড়াচ্ছিল দুজনে। পবিত্র সরেন নামে স্থানীয় এক তরুণের সঙ্গে পরিচয় হয়েছিল ওদের। সেও সঙ্গে ছিল। শালবনের গভীরে একটা পরিত্যক্ত গির্জে। কেমন থমথমে পরিবেশ, আকাশে অনেক বাদুড় উড়ছিল।
পবিত্র সরেন ১৯ শতকের প্রেক্ষাপটে মধ্যবয়সী সাঁওতালি নারী আর এক বৃদ্ধ আইরিশ বিশপের এক করুণ প্রেম কাহিনী বলল। রায়ান মার্ফিকে ভালোবেসেছিল সাঁওতালি নারী বাদলি সরেনকে। স্থানীয় সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে দুজনকেই পুড়িয়ে মারে। তখনই একটা বড় লেখার আইডিয়া এলো হাসনাতের। গোদাগুড়ির সেরাফিনা মার্দির বিপর্যয়ের কথা মাথায় ঘুরছিল। সিদ্ধান্ত নিল সেরাফিনা মার্দিকে লেখায় ফুটিয়ে তোলার। উপন্যাসের নাম সেরাফিনা। ভিলেন কাল্লাস মার্দি, নির্মল মুর্মু, জুলিয়ান মার্দি, জুয়েল মার্দি, সেমন হেমব্রম, সাইমন মুর্মু, পরিমল সরেন, ইলিয়াস মুর্মু এবং রঞ্জন মার্দি। এরাই ৪ এপ্রিল ২০১০ সেরাফিনা মার্দিকে গণধর্ষণ করেছিল। হাসনাত লিখতে শুরু করে। উপন্যাসের থিম শুনে নভেরা উচ্ছ্বসিত। প্রথম যথেষ্ট সাপোর্ট দিয়েছিল। লেখার সে কি ঘোর, সেই ঘোরে পড়ে নভেরাকে পর্যন্ত ভুলে গেল। লেখার সময় নভেরা কাছে এলে অসহ্য ঠেকত। লেখাটা তখন চেপে বসেছে মাথায়, পাগলের মতো লিখছে। লম্বা ছুটি নিয়েছে। আইরিশ চার্জ সম্বন্ধে তথ্যাদি জোগাড় করতে একবার কলকাতা গেল। নভেরা যেতে চেয়েছিল, একা থাকবে বলে নেয়নি। এখন সেসব কথা মনে করে গ্লানি বোধ করে। কিংবা নভেরা ক্লান্ত হয়ে পড়েছে, ঘোর কেটে গেছে, এখন অন্য কাউকে ভালো লাগছে। হয়তো নভেরার একটা অজুহাত দরকার ছিল, সে অজুহাত হাসনাতই তৈরি করে দিয়েছে। উপন্যাস লেখার ঘোরে পড়ল। ঘোর কেটে গেছে কবে? এখন বাস্তবতা দাঁত বসাচ্ছে। বেশ কয়েক মাসের ভাড়া বাকি। সংসারের খরচ শেয়ার করত নভেরা। সেই নভেরার দেখা নেই। শেষবার দেখা হয়েছিল ফেব্রুয়ারির শেষে। নভেরার বাবা খান মোহাম্মদ বাজলুর রশিদ মৃধা মাঝে মাঝে ফোন করেন, হাসনাতকে স্নেহ করেন। বৃদ্ধ বেশ পড়ুয়া, হাসনাতের উপন্যাস পড়ে উচ্ছ্বসিত। তাতে কি লাভ? মোবাইল বাজল। নাইম, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, এখন একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে। হ্যালো দোস্ত, খবর কি? এই তো। হাসনাতের গলা শুকিয়ে আসে। আজ আসর বসবে মঞ্জুরের বাসায়, তোমাকে খবর দিতে বলল, সময়মতো চলে এসো। নাইম বলল, ওকে। নাইম ফোন কেটে দেয়। মঞ্জুরের বাসা ওয়ারি, ওখানেই আজ আসর বসবে। আসরে নানা রকম আয়োজন থাকে। হাসনাত কেবল মদটা খায়। ছাত্রজীবনে টুকটাক অভ্যেস ছিল, পরে ছেড়ে দিয়েছিল, এখন আবার শুরু করেছে। নভেরাকে দেখে না, বুকের ভিতরে ভীষণ ছটপটানি। বইটাও ফ্লপ মারল। সহসা চায়ের তৃষ্ণা পায়। ফ্লাস্কে চা ছিল, শেষ। এখন আর রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না। সে লেখালেখি করে বলে চা তৈরিতে পটু। দৈনিক ১৫-২০ কাপ চা চাই। কে এত চা তৈরি করে দেবে? বরং সে নিজেই কাজটা সেরে নেয়। গুড় চা পছন্দ করে হাসনাত। বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালো হাসনাত। হাত কাঁপছে। কলেজে যাওয়া দরকার, নইলে চাকরি থাকবে না। ছুটি ফুরিয়েছে কবে? কলিগরা সব ফোন করে, হাসনাত এড়িয়ে যায়। সাহিত্য মনস্ক বলেই ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব জনপ্রিয় হাসনাত। তাদের ২-১ জন ফোন করে, হাসনাত এড়িয়ে যায়। কলেজে গিয়ে একবার নভেরার মুখোমুখি দাঁড়ানো যায়, কিন্তু যখন রেহেনুমার মুখে শুনল নভেরা কলাবাগানে বাবার বাড়ি থাকে না, তখন কথাটা শুনে ভয়ানক চমকে উঠেছিল হাসনাত। তাহলে নভেরা এখন কোথায় থাকে? শরীরে এক পিচ্ছিল অনুভূতি হয় হাসনাতের। ভুরু কুচকে যায় তার। নভেরার তো কোনো ঘনিষ্ঠ পুরুষ বন্ধু নেই, কিন্তু এ কথাই বা উঠছে কেন? ওঠার কি কারণ নেই? যখন এই শহরের বিবাহিতা স্ত্রীরা অনায়াসে শরীর তুলে দিচ্ছে অন্য পুরুষের কাছে, যখন সেরকম রগরগে ভিডিও ফুটেজ আর দুর্লভ নয়, যখন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মোবাইল থেকে মোবাইলে সেসব অন্তরঙ্গ যৌন দৃশ্য বিলি হয় ব্লুটুথের মাধ্যমে। আশ্চর্য, কি অনায়াসে সম্পর্কগুলি ভাঙছে আজকাল, যেন দাম্পত্য সম্পর্ক মেলায় কেনা ২ পয়সার পলকা খেলনা, একদিনের বেশি টেকে না। হাসনাত শিউরে ওঠে। কিন্তু নভেরার কোনো ঘনিষ্ঠ পুরুষ বন্ধু নেই। পরক্ষণেই মনে হল, ছি, আমি এমন কথা ভাবছি কেন? কিন্তু নভেরা এখন কোথায়? মাস ২ আগে রেহেনুমা বলল, কবি সাদেক সাইফের ইদানিং বিবাহ বিচ্ছেদ হয়েছে। লোকটার গভীর আকর্ষণ, ফর্সা, কাঁধবদি সাঁকড়া চুল, জলদ গম্ভীর কণ্ঠস্বর। নভেরা তার কবিতার প্রশংসা করত, কিন্তু তা বলে তাই হয় নাকি? কিন্তু নভেরা এখন কোথায়? টিভিটা চলছে, অবশ্য ভলিউম কমানো। এটিএন নিউজের খবর চলছে। রাজপথে একদল কাফনের কাপড় পরা মাদ্রাসার ছাত্রকে ধাওয়া করছে পুলিশ। একজন মাদ্রাসার ছাত্রের চেহারা অবিকল মাহবুবের মতো, যে শরীয়তপুরের ১৪ বছরের হেনাকে ধর্ষণ করেছিল। হাসনাতের রক্তে ঝড় ওঠে। এরা হেনাদের দোররা মারার জন্য ওত পেতে থাকে। এরা দেবে সম্পত্তির সমান অধিকার? ধিক! সরকারই বা এই ইস্যু এখন কেন তুলল? ইউরোপিয়ান ইউনিয়নের কাছে প্রগতিবাদী হয়ে ওঠার জন্য, যাতে পরের বার ক্ষমতায় আসতে পারে? বর্তমান প্রধানমন্ত্রীর আরও পুরস্কার চাই বলে? আসবে? সবই পলিটিক্স। হেনা আর সেরাফিনাদের বাঁচাতে কোনো শক্তিশালী পক্ষ নেই। তাহলে এরা মারা যেতেই থাকবে। সব কেমন জট পাকিয়ে যাচ্ছে।
হেনা হাসপাতালের বেডে শুয়ে আছে, দোররা জর্জরিত দেহ, চিকিৎসক নির্লিপ্ত, কত রোগীই তো আসে। এভাবে একটি কিশোরীর মৃত্যু ঘনিয়ে আসে, যাকে নিয়ে লেখা যায় মহাকাব্য, যে মহাকাব্যের নাম হতে পারে হেনা এক স্ফুলিঙ্গের নাম, যে ছারখার করে দেবে পৃথিবীর সব ভত্তবাজদের। দুপুরের রোদ মুছে যেতে থাকে। হাসনাত অসহায়ভাবে দেখে, মাসটা এপ্রিল। চকতি টি.এস. এলিয়েটের একটি কবিতার লাইন মনে পড়ে যায় তার, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলিস্ট মান্থ। এলিয়েট কেন লিখেছিলেন এরকম ভয়ানক কথা? আমরা ফাঁপা মানুষ, আমরা ফাঁপা মানুষ, আমরা হেনা আর সেরাফিনাদের মেরে ফেলি। এইসব এপ্রিল দিনে একটানা রোদের নিশ্চয়তা নেই, দগ্ধ আকাশে মেঘের আনাগোনা, দলছুট অবাধ্য হাওয়ারা জানলায় এসে আছড়ে পড়ছে, দূরের মেঘ তাড়িয়ে নিয়ে আসছে। আজ বৃষ্টি কি হবে? হতে পারে। জানলার নিচে গলি, রিকশার টুংটাং শব্দ দোতলায় উঠে আসছে। হাসনাদের কেমন ঘোর লাগে। কলিং বেল বাজল। কে এলো এ সময়?